আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দুই আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। ট্রেনিং সেন্টার নিয়ে কথা, মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার। 2016 সালের শেষের দিকে ইউটিউবে টিউটোরিয়াল দেওয়ার মাধ্যমে আমি বাংলাদেশে পরিচিতি অর্জন করি। আমার জীবনে মোবাইল সার্ভিসিং পেশা আসতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক মানুষের লাঞ্ছনা, মানুষের মুখ ফিরিয়ে নেওয়া, মানুষের কাছে দৌড়িয়ে গিয়ে তাদের কাছে হেল্প না পাওয়া, এরকম হিস্টোরির অভাব ছিল না। যার কারণে 2016 সালের শেষের দিকে আমি মনে করলাম যে আমি যেহেতু খুঁড়িয়ে এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, ভালো কাজ করছি, যদি মোবাইল সার্ভিসিং পেশাজীবীদের জন্য কিছু করতে পারি সেটা অবশ্যই আমার ভালো লাগার জায়গা হবে। আমি চাই না আমার মতো যারা মোবাইল সার্ভিসিং পেশাজীবী আছে এদের মধ্যে যারা বিশেষ করে দুর্বল আমার মতো খুঁড়িয়ে চলুক, কিছুটা হলেও তো আমি আমার জায়গা থেকে তাদেরকে হেল্প করতে পারি। বাংলাদেশে শুরু করেছিলাম সর্বপ্রথম কনসেপ্টের মাধ্যমে মোবাইল রিপেয়ারিং টিউটোরিয়াল, যেখানে কাজ করছি বলে দিচ্ছি যে আমি কিভাবে কাজ করছি, কিভাবে এই কাজটি সম্পাদন হলো এবং চেকিং পদ্ধতিগুলো। এর আগে টিউটোরিয়াল যেগুলো হতো সেই টিউটোরিয়ালগুলো সাধারণত একটি কাজ করা হতো, কিছু মিউজিক ব্যাকগ্রাউন্ড দেওয়া হতো এবং কাজটা ফিনিশ করে দেখানো হতো। কিন্তু সেই জায়গাতে যদি একটা ক্যাপাসিটার রিমুভ করা হয় অথবা একটা আইসি রিপ্লেসমেন্ট করা হয়, তো রিপ্লেসমেন্ট কেন করলাম, ক্যাপাসিটার কেন রিমুভ করা হয়েছে সে বিষয়ে তথ্য ছিল না। তা আলহামদুলিল্লাহ আমি যখন এভাবে রিপেয়ারিং সামনে নিয়ে আসলাম তখন অনেক মানুষ আমার ঘোর বিরোধী ছিল, আমার বিরুদ্ধে স্ট্যাটাস হতো, আমার বিরুদ্ধে ছবি ব্যঙ্গাক্ত হতো, আবার আমাকে সরাসরি ফোন করে অনেকে হুমকিও দিয়েছে এবং তাদের ধারণা ছিল যে আমি মোবাইল সার্ভিসিং জগতের একটা ক্ষতি করছি, মোবাইল পেশাজীবী মানুষদের ভাত নষ্ট করছে। আমি যেভাবে কাজ দেখাচ্ছি এভাবে কাজ দেখাতে শুরু করলে ঘরে বসে থেকে মানুষ মোবাইল রিপেয়ার করবে। বন্ধুরা, এতটা সহজ নয় বিষয়টি। তখন আমি অনেকজনকে বলেছি, যেমন আমি একজন টেকনিশিয়ান, আমি কোথাও বেড়াতে গিয়ে যদি আমার ফোনটা নষ্ট হয়ে যায়, জাস্ট একটা মাইক্রোফোনের সমস্যা বা স্পিকারের সমস্যা বা কিছুই না, ভিতরে পানি ঢুকেছে, জাস্ট ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। সেখানে যেহেতু আমার কোনো যন্ত্রপাতি নাই, তাহলে আমি সে কাজটা কি করতে পারবো না। একটা বাটন ফোনে একটা মাইক্রোফোন নষ্ট হয়েছে, কোনো একজন টেকনিশিয়ানের আমার ভিডিও দেখে ওই মাইক্রোফোন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখেছে। কিন্তু এই মাইক্রোফোনটা চেঞ্জ করতে গেলে তাকে একটা ভালো আয়রন কিনতে হবে, একটা স্ক্রু ড্রাইভার কিনতে হবে। বন্ধুরা, এতটা সহজ নয়। আবার ফোনটা খোলার সময় আপনার একটা ওপেনারের প্রয়োজন হয়। তো মাইক্রোফোনটা আমার কাছে নিয়ে এসে 100 টাকা লাগাচ্ছে, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো কিনতে গেলে তাকে 500 টাকা খরচ করতে হবে। এটা তার জন্য কঠিন বিষয়। তো এই ধারণাটা পাল্টিয়েছে অনেক পরে। যাই হোক, যারা আমার বিরোধিতা করেছিল যে আমি কাজ শিখাচ্ছি, জেনারেলের কাজ শিখে ঘরে বসে থেকে হয়তো তারা মোবাইল রিপেয়ার করবে, কোনো এক সময় সার্ভিসিং সেন্টারে আসবে না। কিন্তু দেখুন, আমি দেখেছি যে আমি সঠিক যুক্তি এবং তর্কে সঠিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম হয়েছি যে আসলে তাদের চিন্তাভাবনাটা ভুল। কোনো এক সময় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এখন যারা আমার বিরোধিতা করতো তাদের অধিকাংশরাই ইউটিউবে এসে আমার দেখানো পথ অনুসরণ করে তারা বিজনেস করছে। এটা আমার জন্য ভালো লাগার বিষয়। আমি বোঝাইতে সক্ষম হয়েছি যে আমি সঠিক ট্র্যাকের উপরে আছি, আমি যতটুকুই জানি। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে বলছিলাম, কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে এবং এই প্রশ্ন করার মধ্যে কিছু মানুষ আছে যারা হয়তো আমাদের ঘোর বিরোধী অথবা আমাদের কাজগুলোকে বা আমাদেরকে তাদের পছন্দ নাই। এরাই বারবার কথাগুলো নিয়ে আসে যে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন 5-7 জন ছাত্র নিলেই যথেষ্ট। আমি সকলের সম্মান রক্ষা করে বোঝার জন্য একটি বিষয় বিশ্লেষণ করতে চাই। যখন একজন দোকানদার মোবাইল রিপেয়ার করছে, সে লোকটাও কিন্তু একটা ছাত্র নেয় কাজ শেখানোর জন্য, এবং তার কাজ শেখানোটা 6 মাস বা 1 বছর যাবত সময়। এবং একজন ট্রেনিং সেন্টারে একজন শিক্ষক ছাত্র নিয়ে থাকে 15 জন, 20 জন, 10 জন। ছাত্র কম নিলে কি হবে আমি বলি। যখন ছাত্র কম নেওয়া হবে তখন একটা প্রতিষ্ঠানের অনেক খরচ আছে। একটা ট্রেনিং সেন্টারে একাধিক যন্ত্রপাতি থাকে। মাইক্রোস্কোপ নিলে আপনাকে 10টা মাইক্রোস্কোপ নিতে হবে, পিসি নিলে 10টা পিসি নিতে হবে। এখানে যে হটগানগুলো নেওয়া হয় প্রতি মাসে মোটামুটি 1/3 হটগানগুলো ড্যামেজ হয়ে যায়, আয়রনগুলো ড্যামেজ হয়ে যায় নতুন হাতে কাজ করার কারণে।
যারা অনভিজ্ঞ পার্সন নতুন শিখতে এসছে তারা মিসইউজ করে, ভুল করে, ভুলের কারণে অনেক ক্ষতি হয়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হাতের সমস্যা আছে তারা চুরিও করে। যাই হোক, ওই বিষয়ে যাব না, এরকম অনেক অভিজ্ঞতা আছে আমার। তো যখন একজন ট্রেনিং সেন্টারের শিক্ষক ছাত্র কম নেবে বাধ্যবাধকতার কারণে, তখন সে শিক্ষকটি তার প্রতিষ্ঠানের খরচ উঠানোর জন্য অবশ্যই ফোকাসটা ট্রেনিংয়ের উপরে না দিয়ে কাস্টমার বেজের উপরে দিবে। আর কাস্টমার বেজের উপরে যদি সে ফোকাস দেয় তাহলে ছাত্ররা উইক হয়ে যাবে, ছাত্রদের যথাযথ শিক্ষার ব্যবস্থাটা বাধাগ্রস্ত হবে। যার কারণে দেখুন, একজন দোকানে যখন একজন পার্সন, কোনো শিক্ষক ছাত্র নিচ্ছে, সে একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান, সেই স্টুডেন্ট নিচ্ছে 1টা 2টা এবং তাদেরকে সময় রাখছে 6 মাস 1 বছর। প্রত্যেকটা দোকানেই কিন্তু শিষ্য গ্রহণ করা হয়। তো শিষ্যগুলো কেন না হয়? শেখানোর জন্য। অধিকাংশ ক্ষেত্রে নিজের একজন হেল্পারের প্রয়োজন হয়, যার কারণে সাহায্য সহযোগিতার জন্য একজন হেল্পার নিয়ে থাকে তারা শিষ্য হিসেবে। সেখানে একজন ছেলের কাছ থেকে 10,000 বা 20,000 বা 30,000, যার কাছে যেভাবে নেয়, এই টাকাটা নেওয়া হয় এবং 6 মাস 1 বছর যাবৎ সে ছেলেটি কাজ শিখে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জানেন, আমার কাছে যারা প্রশিক্ষণ নিতে আসছে, এই প্রশিক্ষণ নিতে এসে আমার কাছে এমনও স্টুডেন্ট পেয়েছি যে 16 বছর যাবৎ কাজ করে, মাসে খুব ভালো স্মার্ট আয় করে, আমার চাইতে ভালো স্মার্ট আয় করে, দোকান অনেক সুন্দর, ব্যবসায়িক প্লেস অনেক ভালো, কিন্তু সে যেন মাদারবোর্ডের কম্পোনেন্টের কালার কোডটাই ভালোভাবে জানে না। মোবাইলের সব কম্পোনেন্টকে ডায়োড মনে করে, নামের হেরফের রয়েছে, মান সম্পর্কে ধারণা নেই এবং মিটার তো খুব ভালোভাবে বুঝেই না। এবং আমাদের এই সেক্টরে অনেকেই আছে এখনও পর্যন্ত যে ব্যাটারি চার্জ আছে কিনা সেটা দেখার জন্য জিব্বাই ব্যাটারিটা টাচ করে। বন্ধুরা, এইরকম আমি টেকনিশিয়ান পেয়েছি প্রচুর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এগুলো পরিবর্তন হয়েছে অনেক। বন্ধুরা, প্রত্যেকটা সার্ভিসিং টেকনিশিয়ান এভাবে শিষ্য গ্রহণ করে থাকে, কিন্তু এটা প্রতিষ্ঠানের অনেক খরচ। আমি কিছু কিছু প্রতিষ্ঠানের টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেছি, যাদের প্রতিষ্ঠানের খরচ তোলার জন্য 1 থেকে 25 তারিখ পর্যন্ত কাজ করতে হয়, 20 তারিখ পর্যন্ত কাজ করতে হয়, কখনো বলছে যে 27 তারিখ হয়ে গেছে, প্রতিষ্ঠানের খরচই তুলতে পারিনি। তো সে ব্যক্তিটা সেভিংস করবে কখন? মাসের 3 দিন 4 দিন সেভিংস করতে পারে। তো এতটা ব্যস্ত থাকতে হয়, সকাল 10টা থেকে মার্কেট প্লেসগুলো 8টা পর্যন্ত, রাত 8টা 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে চরম ব্যস্ততার মাঝে তার প্রতিদিনের যে প্রতিষ্ঠানের খরচ, সাংসারিক খরচ, নিজের খরচ, সমস্ত কিছু উঠিয়ে নিয়ে আসতে হয়। এই ব্যস্ততার মধ্যে সেই টেকনিশিয়ানগুলো তার শিষ্যদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ শেখাইতে ব্যর্থ হয়, ইচ্ছা থাকলেও। আর যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ টেকনিশিয়ানরা মুখস্থবিদ্যার উপরে কাজ করে, যারা পারে না তারা তো এড়িয়ে যায়, আর যারা পারে তাদের সময়ের অভাবের কারণে তাদের শিষ্যদেরকে বিশ্লেষণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবেই কিন্তু স্টুডেন্টরা, তাদের শিষ্যরা কাজগুলো মুখস্থবিদ্যার আদলে গড়ে উঠছে এবং তারা যখন দোকান দিচ্ছে তারাও কিন্তু ওই মুখস্থবিদ্যার, যখন একটা ফোন চার্জ নেয় না, ফোনটা নিয়ে আসে, চার্জিং পোর্ট চেঞ্জ করে, তারপরে যদি চার্জ না নেয় তাহলে চার্জিং পোর্টের উপরে যেসব পার্টসগুলো রয়েছে, কম্পোনেন্টগুলো রয়েছে, ইভেন চার্জিং আইসি, সিপিইউ আইসি, এগুলোতে রিহট করে করেই মোটামুটি এটাকে রিপেয়ার করার চেষ্টা করে। এটা হচ্ছে ধারাবাহিক একটা সিস্টেম, শিখিয়ে নেওয়া মুখস্থবিদ্যা, যেখান থেকে এখানে, এখান থেকে এখানে। বাস্তবিক পক্ষে বর্তমান সময়ে মোবাইল ফোন রিপেয়ার করার জন্য একটা ফোনে যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন আছে। বর্তমান সময়ে কিছু ডাক্তার আছে যাদের চেম্বারে ঢোকার সাথে সাথে নাম বললাম এমডি মিলন আহমেদ, সঙ্গে সঙ্গে 3টি ওষুধ লেখা হয়ে গেছে। 3টে ওষুধ আগে লেখা, সারা নাম শোনার সাথে সাথে তারপরে বলছে কি সমস্যা হয় আপনার। এরকম ডাক্তার দেখেছি। ব্যস্ততা, অনেক ব্যস্ততা। তো সেক্ষেত্রে আমাদের ব্যস্ততা অনেক চরমে, যার কারণে আমরা কাস্টমারদেরকে সঠিকভাবে সময় দিই না এবং মুখস্থবিদ্যার উপরে কাজ করে অনেক ফোন নষ্টও করি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এখানে আর একটা বিষয় এসে যাই, আমি যখন কাজ শুরু করেছি অনেক মানুষ এভাবে ট্রল করেছে, এতগুলো ছেলেদেরকে কাজ শিখিয়ে তারা এখান থেকে যদি টেকনিশিয়ান বানায় তাহলে আমাদের জগতের ভারসাম্য নষ্ট হবে, রেট নষ্ট হবে, অলিগলিতে দোকান হবে, লাখ লাখ টেকনিশিয়ান হলে তখন আমাদের কাজের মান কমে যাবে। কিন্তু দেখুন, আজ থেকে 5 বছর আগে আপনি প্রতিদিন 20-30টা 40টা পর্যন্ত সেট ডেলিভারি দিয়েছি যখন বাটন ফোনে কাজ করতাম আমরা। বর্তমান সময়ে
ডেইলি দুইটা তিনটা বা চারটা কাজ করতেই আমাদের একদম শেষ হয়ে যাচ্ছে, সারাটা দিন শেষ। তাহলে এতগুলো কাস্টমারদেরকে আমরা মেনটেন করব কখন, এতগুলো কাস্টমারকে সময় দিব কখন? তো আমার ক্যালকুলেশনে মনে হয় যে বাংলাদেশে যতগুলো টেকনিশিয়ান আছে এর চাইতে আরও 10 গুণ 20 গুণ 30 গুণ টেকনিশিয়ান তৈরি হলেও আমাদের মনে হয় যে এই সার্ভিসিং পেশাজীবীদের মানুষদের কোনো ধরনের ক্ষতি সাধন হবে না, বরং আমরা আরও সুন্দরভাবে সময় নিয়ে মোবাইল ফোনগুলো গবেষণামূলকভাবে কাজ করতে পারবো। তো যেটা বলছিলাম যে আমরা যখন মোবাইলস কেউ শিক্ষা দিচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রে আর কেউ শিক্ষা দিচ্ছে দোকানে, যিনি দোকানে শিক্ষা দিচ্ছেন তিনি যেহেতু 6 মাস 1 বছরে একটা দুইটা স্টুডেন্ট নেয়, যার কারণে তার ইনকামটা মূল ফোকাস করে হচ্ছে কাস্টমার বেজের উপরে, মোবাইল রিপেয়ারিং বেজের উপরে। আর যিনি প্রশিক্ষক ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি মূল ফোকাসটা দেন হচ্ছে স্টুডেন্টদের উপরে, কাস্টমার বা মোবাইল সার্ভিসিংয়ের উপরে নয়। যার কারণে তার কাছ থেকে যারা শিক্ষা নেয় তারা মূল বেসিক শিক্ষাটা সে পেয়ে যাচ্ছে, আর যারা দোকানে কাস্টমার ফোকাস দিচ্ছে তারা স্টুডেন্টদেরকে সঠিকভাবে বিশ্লেষণ না করে কাস্টমারের উপরে তারা পুরো সময়টাই ব্যয় করার চেষ্টা করছে, যার কারণে এদের কাস্টমার সার্ভিসটা খুব ভালো হচ্ছে, কিন্তু পক্ষান্তরে স্টুডেন্টগুলো মুখস্থ বিদ্যার আদলে গড়ে উঠছে। এখন আসুন যে আমরা যদি স্টুডেন্ট কম নিই তাহলে আমাদের কি প্রবলেম। যদি আমরা 5 জন স্টুডেন্ট নিই, আমার এই প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আমি যতটুকু জানি আইডিয়া আছে, নাম মেনশন করব না, অনেক প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ সকলেই ভালো কাজ করছে নিজ নিজ অবস্থান থেকে। তো আমার এই প্রতিষ্ঠানে প্রায় 8 জন স্টাফ রয়েছে। অনেকে মনে করে যে একজন মানুষ এতগুলো মানুষকে ট্রেনিং করাই। জানুন আমি আমার এই পেশায় আসার কারণে আমি কি থেকে বঞ্চিত। আমার বাসা থেকে আমার প্রতিষ্ঠান জাস্ট পায়ে হাঁটলে 1 মিনিটের রাস্তা, কিন্তু আমি বাসাতে খেতে যাওয়ার সময় পাই না। আমি অধিকাংশ ক্ষেত্রে সকালে আসি, রাত 2টা 1টা 3টা এরকম সময় বাসায় ফিরে যাই। এর মাঝে কখনো একবার হয়তো খেতে যাওয়ার সময় হয়, কখনো হয় না। আবার অনেক সময় রোজাও থাকি যেহেতু খাওয়ার সুযোগের সমস্যা রয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দেব, আজকে কথা বলছি, যাদের সময় হবে আপনারা ভিডিওটা দেখবেন। অনেক দিন মন খুলে কথা হয় না আপনাদের সাথে। হঠাৎ করে বাজারে গিয়েছি কোনো একটা কারণে, বাসা থেকে আমাকে ফোন করে বলল যে বাসায় লবণ শেষ হয়ে গেছে, 1 কেজি লবণ কিনে নিয়ে আসো। তা আমি দোকানিকে বলছি যে 1 কেজি লবণ দেন। তা আমাকে লবণ দিয়েছে, কোন ব্র্যান্ডের দিব? আমি তো লবণের ব্র্যান্ড জানি না। আমি বললাম দেন একটা। এবার আমাকে লবণ দেওয়া হলো। লবণটা হাতে পেয়ে আমি চিন্তা করছি লবণের দাম কত। আমার মনে হচ্ছে 2019 সালে এসে যাই আল্লাহ আমি লবণের দাম পর্যন্ত জানি না এখনো পর্যন্ত। আশ্চর্য ঘটনা। আমি খুবই লজ্জা পেয়ে গেলাম। এই বয়সে এসে দোকানের একটা ছেলেকে যদি আমি বলি ভাই কত করে কেজি লবণ, তাহলে একটা প্রেস্টিজ ইস্যু হতেই পারে। তা আমি 100 টাকা নোট বের করছি তাকে দেওয়ার জন্য। তা আমি ভাবছি যে যদি কম হয়ে যায়, যেহেতু আমি লবণের রেট জানি না। আমি একজন কমপ্লিট ফ্যামিলি প্রেসিডেন্ট বলা যায়, পরিবার নিয়ন্ত্রণ করছি। আমার পরিবারে 3 বেলাতে প্রায় 45 জনের খাবার তৈরি হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ এত বড় একটা পরিবার চালানোর ক্ষমতা দিয়েছে আমাদেরকে। এবং এই প্রতিষ্ঠানে আমরা 3 ভাই কাজ করছি, অনেকগুলো স্টাফ রয়েছে। তা আমি দোকানিকে জিজ্ঞেস করবো যে লবণের কেজি কত, সেটা তো আমার কাছে একটু প্রেস্টিজ ইস্যু হচ্ছে যে ছেলেটা হয়তো বলবে যে এত বড় মানুষ লবণের দামই জানে না। আমি 100 টাকা নোট বের করার পরে আমি শঙ্কিত। যদি বলে যে এর চাইতে বেশি দাম, আমি 500 টাকা নোট বের করে দিয়ে দিয়েছি সাথে সাথে। তো তিনি টাকা নিলেন। টাকা নেওয়ার পরে তখন দাম জানতাম, এখন আবার ভুলে গেছি। যাই হোক, 2019 সালের ঘটনা। তো 2019 সালে আমি ফ্যামিলি চালাচ্ছি আরও বিগত 10 বছর থেকে, কিন্তু 2019 সালেও আমি লবণের কেজি কত সেটা আমি জানি না। এটা হচ্ছে লাইফ, ব্যস্ত লাইফ। আমাদের পরিবাররা আমাদেরকে পায় না। আমাদের সমস্ত কাজগুলো করিয়ে নেওয়ার জন্য মানুষ রাখতে হয়, কাঁচা বাজার করার জন্য আলাদা মানুষ নিয়োজিত রাখতে হয়। বাজারের একটি ব্যাগের চেন নষ্ট হয়ে গেছে, চেনগুলো রিপেয়ার করার জন্য আরেকজন মানুষ রাখতে হয়। মোবাইলের
কোনো একটা যন্ত্রাংশের প্রয়োজন হলে সেখানেও আলাদা মানুষ নিয়োজিত করা আছে। তারপরে এই ট্রেনিং সেন্টারে এতগুলো ছাত্রদেরকে সময় দেওয়া। তো অনেকে মনে করে যে আপনি একা একজন মানুষ, এতগুলো ছাত্র, না, এটা ভুল। প্রত্যেকটা কাজ করে রাখার জন্য, মানে আমি যে এখানে সারাদিন বসে থাকব, এবং টেকনিশিয়ানদের সবার লাইফটাই প্রায় একই রকম, যে সারাদিন আপনি একটা জায়গায় বসে থেকে কাজ করবেন, সার্ভিস দিবেন আপনার কাস্টমারকে অথবা আপনার স্টুডেন্টদেরকে। তো এই জায়গাটা যেন একেবারে স্ট্রিক্টলি আপনি মেনটেন করতে পারেন, সেজন্য আপনাকে অনেক কিছু গঠন করে রাখতে হবে, গঠনতন্ত্র ঠিক করে রাখতে হবে। তো আমাকেও দেখা যায় যে বাজার করার জন্য আলাদা মানুষ রাখতে হয়, শপিংয়ের জন্য আলাদা মানুষ রাখতে হয়, এমনকি বিদ্যুৎ বিলের জন্য আলাদা লোক নিয়োজিত করা আছে। তো সমস্ত কিছু মেনটেন্স করে 5 জন ছাত্র দিয়ে কীভাবে চলবে বলুন? এটা সম্ভব কখনোই না। একটা প্রতিষ্ঠান, যেখানে আমার প্রতিষ্ঠান 550 স্কোয়ার ফিট, আমার ট্রেনিং সেন্টারটা, আমি দোতলায় অবস্থান করি, নিচতলাতেও আমার প্রতিষ্ঠান আছে। এরকম একটা প্রতিষ্ঠান শহরের বুকে মাসে 1 লক্ষ টাকা ভাড়াই যায়, আনুষঙ্গিক খরচ আছে। আমার এখানে 2-3টা এসি চলতেছে, প্রতি মাসে বিদ্যুৎ বিল 18-20 হাজার 25 হাজার টাকা বিদ্যুৎ বিল আসে। কিভাবে সম্ভব 5-7 জন ছাত্র নিয়ে ট্রেনিং করানো? যদি এরকম হয় তাহলে এই 5 জন ছাত্র নেওয়ার পরে তাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা করে ট্রেনিং করে বাসায় পাঠিয়ে দিয়ে আমাদেরকে কাস্টমার ফোকাস করে কাজ করতে হবে, যাদের কাছ থেকে আমরা আয় করে নিয়ে এসে আমার প্রতিষ্ঠান খরচ তুলব। তো সেটা করতে গেলেও কিন্তু ছাত্ররা 6 মাসের আগে কাজ শিখতে পারবে না, মন মানসিকতা ভেঙে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা দূর থেকে অনেক কিছু বিশ্লেষণ করি, কিন্তু বাস্তব বিশ্লেষণগুলো ভিন্ন, বাস্তবতা আলাদা। এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা সঠিক ক্যালকুলেশন করি, সবাইকে আপন মনে করি, এবং যারা আমরা সোশ্যাল মিডিয়াতে রিউমার ছড়াচ্ছি বিভিন্ন মানুষ সম্পর্কে, সেগুলোকে যদি আমরা ভালোবেসে ফেলি, তাদেরকে যদি আমরা ভালোবেসেই থাকি, বা আমরা সুস্থ একটা পরিবেশ চাই, তাহলে আমরা আলোচনা করে সবার মাঝে সঠিক বিশ্লেষণ করে আমাদের জগৎটাকে সুন্দর করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের ভালো লাগা সেই 2016 সালের শেষের দিকে যে আমি যাত্রা শুরু করেছিলাম, সেই টপিক, সেই সূত্র, সেই রাস্তা অবলম্বন করে এখন অনেকে কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ট্রেনিং সেন্টার থেকে সম্মান পেয়েছি। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো, অনেকের নাম মনে আসছে না এখন, হয়তো সিরিয়ালি বলতে গেলে অনেকের নাম ছাড় পড়বে। আমি সবাইকে ভালোবাসি। আমাকে চট্টগ্রাম বিশ্বাস ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্মাননা দেওয়া হয়েছিল। আমি তাদের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা এবং দোয়া করি। আমাদের বাংলাদেশ কাজ করছে মেহেদি হাসান জিএসএম টেকনিশিয়ান, তার জন্য শুভকামনা এবং পরামর্শ থাকবে সবসময় আমার কাছে। সানি পয়েন্ট প্রেজেন্ট কাজ করছে। প্রত্যেকটা মানুষের ছোটোখাটো কিছু ভুল আছে, এই ভুলগুলো আমরা শুধরাই দিব, এবং তারা যেন সঠিকভাবে আমাদের দেশের ইয়াং জেনারেশনদেরকে গড়ে তুলতে পারে, সেই আলোকেই আমরা প্রচেষ্টা করে যাব সবাইকে গড়ে নেওয়ার। আরও কাজ করছে নাফিজ আহমেদ বাপ্পি, কথা হয় আমার সাথে প্রায়। এছাড়াও এই সেক্টরে আরও অনেকে কাজ করছে। সবার জন্য শুভকামনা। আমার ছাত্র কাজ করছে বেশ কিছু, যারা ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করছে, যেমন শাহাদাত হোসেন রাজু আছে, আমার প্রিয় ছাত্র, সেও হুজুর মানুষ, তার জন্য শুভকামনা। আরও নাম মেনশন করতে পারবো না, অনেকেই আমার কাছে ট্রেনিং করেছে, ট্রেনিং সেন্টার আছে, ইউটিউব চ্যানেল আছে, যারা নিজেকে হাইড রেখে, অথবা আমি যে ওস্তাদ সে বিষয়টি তারা হাইড রেখে কাজ শিখেছে, কাজ করছে। সবার জন্য শুভকামনা। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি জিএসএম সেক্টর। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমরা যেন বাংলাদেশের জিএসএম সেক্টরকে ঢেলে সাজাতে পারি আমাদের মনের মতো করে, এবং আমরা যেন আমাদের কাস্টমার বেসটাকে যারা ফোকাস করছি, এই বেসটাকে সুন্দর রাখি। আর যারা আমরা স্টুডেন্ট বেসটাকে ফোকাস করছি, স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দিই। যারা ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করছেন, তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, স্টুডেন্ট যখন থাকবে, যতটা সময় পারা যায় স্টুডেন্টদেরকে ফোকাস করতে হবে, যেন এরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু পায়। সকলে ভালো থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।